আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং যুদ্ধ একেবারে যখন তুঙ্গে, ঠিক এমতো অবস্থায় গতকালকে নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্র তার ক্যালিফোর্নিয়ার উপকূলের যে সকল তার ঘাঁটি রয়েছে সেখানে রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের এফবিআই আশঙ্কা করছে সাগরে ভাসমান বোট থেকে ইরান লং রেঞ্জের ড্রোন হামলা করতে পারে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে গতকালকে আপনাদের আমি একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে বড় গেম প্ল্যান হচ্ছে। আর ঠিক এমতো অবস্থায় স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের উপকূলে তাদের অন্যতম বৃহত্তম যে তেলের ট্যাঙ্কার রয়েছে, তেলের সংরক্ষণাগার রয়েছে, সেখানে অতর্কিতভাবে হামলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে টেক্সাসের কাছে লা পোর্তে নামক যে তেলের ট্যাঙ্কারগুলো রয়েছে, স্ট্র্যাটেজিক তেলের ট্যাঙ্কার, মানে যুদ্ধকালীন পরিস্থিতি বা আপৎকালের জন্য এই ধরনের ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্র তেল মজুদ রাখে। সেখানেই কিন্তু অতর্কিতভাবে এই শক্তিশালী যে অগ্নিকাণ্ড বলেন বা যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে হতে পারে সন্ত্রাসী হামলা, সেটা কিন্তু ঘটেছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো স্টেটমেন্ট দেয়নি। প্রাথমিকভাবে তারা বলছে যে এখানে বিভিন্ন গ্রুপ জড়িত থাকতে পারে। দেখুন, তারা এখন ব্যাপক ভিত্তিতে তদন্ত করছেন। এখানে মেক্সিকোর যে সকল মাফিয়া গ্রুপ রয়েছে যারা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার করে থাকেন, মাত্র কিছুদিন পূর্বেই তার যিনি লিডার রয়েছেন তিনি নিবৃত্ত হয়েছেন, তাদের কানেকশনও কিন্তু খোঁজা হচ্ছে। আবার ইরানের দিকেও সন্দেহের তীর রয়েছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখন কোনো মন্তব্য করছেন না। এখন সামরিকভাবে অনেকেই কিন্তু আশঙ্কা করছেন এই ধরনের বিতর্কিত ঘটনা যুক্তরাষ্ট্র বহুবার তার সামরিক যে উদ্দেশ্য রয়েছে তা হাসিল করার জন্য ব্যবহার করেছে। দেখুন, যে তদন্ত হবে এবং যে তদন্ত রিপোর্ট হবে সেটা যুক্তরাষ্ট্র পরিবর্তন করে তার নিজস্ব উদ্দেশ্য হাসিলের জন্য যে কোনো দেশের বিরুদ্ধে তার দায় দায়িত্ব চাপিয়ে দিতে পারে। দেখুন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অতীতেও রয়েছে। পূর্বে আফগানিস্তানের যুদ্ধ শুরু করা বা ইরাকের যুদ্ধ শুরু করার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একই কৌশল ব্যবহার করেছে, এই অভিযোগ রয়েছে। এখন ইরানের বিরুদ্ধে যখন সর্বাত্মক যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করতে চায়, তখন এই ধরনের অভিযোগ ইরানের উপর চাপিয়ে দেবে কি যুক্তরাষ্ট্র, এই আশঙ্কাও কিন্তু বাড়ছে। দেখুন, ইরান যুক্তরাষ্ট্র এবং তার সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রথম দিকে মধ্যপ্রাচ্যে যে হামলা করেছে সেগুলো বিশেষ ধরনের সামরিক ঘাঁটি বা বড় বড় সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ ছিল। তবে বর্তমানে সেই হামলার পরিধি দুবাই থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য আরব বিশ্বের যে দেশ রয়েছে তার বিভিন্ন ধরনের রেসিডেন্সিয়াল এরিয়া এবং বড় বড় যে সকল হোটেল মোটেল রয়েছে সেখানেও কিন্তু আক্রমণ শুরু হয়েছে। এখন এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং আরব বিশ্বের দেশগুলো ইরানের বিরুদ্ধে অভিযোগ করছে যে তারা সাধারণ মানুষকে টার্গেট করছেন। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। দেখুন, ইরানের পক্ষ থেকে ইরানের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করছে মধ্যপ্রাচ্যের পুরো দেশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রায় 50,000 সেনা সদস্য বিভিন্ন সামরিক ঘাঁটিতে ছিল। এখন এই 50,000 যে সেনা সদস্য ছিল তাদের সবাইকে কিন্তু যুক্তরাষ্ট্র তার দেশে সরিয়ে নেয়নি। মোটামুটি 10 থেকে 15% সরিয়ে নিয়েছে। যারা হয়তো আহত বা মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত রয়েছেন তাদের সরিয়ে নিয়েছে। বাকি সবাই কিন্তু এখনো এই মধ্যপ্রাচ্যে রয়ে গেছেন, তবে সামরিক ঘাঁটিতে নয়। তারা এই সংযুক্ত আরব আমিরাত এবং আরব বিশ্বের যে বিভিন্ন ধরনের হোটেল মোটেল রয়েছে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে আরব বিশ্বের যে ভিলাগুলো রয়েছে সেগুলোকেও তারা অস্থায়ীভাবে ঘাঁটি হিসাবে ব্যবহার করছেন। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মিডল ইস্ট মনিটর থেকে শুরু করে রয়টার্স এবং পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র এখন তার নিজেদের সেনা সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আর এই জন্যই কিন্তু সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেভাবে পারো নিরাপদ আশ্রয়ে গিয়ে আশ্রয় নাও, যাতে কোনোভাবেই ইরানের গোয়েন্দা সংস্থা এবং তার মিসাইলগুলো তোমাদের খুঁজে না পায়। আর এই জন্যই কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন ধরনের হোটেল এবং যেই সকল বেসামরিক এলাকা রয়েছে সেখানে গিয়ে তারা লুকিয়ে রয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো খুঁজে খুঁজে মার্কিন সেনাদের অবস্থানগুলো শনাক্ত করছে। আর এর পরপরই কিন্তু ইরান তার দেশ থেকে লং রেঞ্জের যে ড্রোনগুলো রয়েছে সেই সকল যে কথিত বেসামরিক আবাসিক ভবন রয়েছে বা হোটেল রয়েছে সেখানে টার্গেট লক্ষ্য করে নিক্ষেপ করছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই ধরনের যে ঘটনা
তার জন্য ইরান দায়ী নয়। যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোই তাদের জনগণকে শেল্টার হিসেবে ব্যবহার করছে। কারণ তারা যদি যুক্তরাষ্ট্রের এই সামরিক সদস্যদের তাদের এই সকল আবাসিক ভবন, বেসামরিক বাড়ি এবং হোটেল মোটেলে আশ্রয় নেওয়ার অনুমতি না দিত, তাহলে কখনই কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেখানে অবস্থান নিতে পারত না। আর এখানে ইরানের হামলা করার প্রয়োজনও পড়ত না। ইরানের পরিষ্কার স্ট্যান্ড, যুক্তরাষ্ট্রের কোনো সেনা সদস্য এবং কোনো ঘাঁটি মধ্যপ্রাচ্যে থাকতে পারবে না। যে ৩টি শর্ত ইরানের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন দিয়েছেন, তার অন্যতম একটি শর্ত হলো মধ্যপ্রাচ্যে ইরানের আশেপাশের কোনো দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকতে পারবে না। তাহলেই কিন্তু যুদ্ধবিরতির চুক্তি যে সম্ভাবনা রয়েছে তা হতে পারে। এখন এই অন্যতম গুরুত্বপূর্ণ শর্তের বিরুদ্ধেই কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিজের জনগণকে বিপদে ফেলে এই যুক্তরাষ্ট্রকে শেল্টার দিচ্ছে। যেখানে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এখন খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে কিভাবে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য যেখানে অবস্থান করছেন সেখানে হামলা করা যায়। এখন একটি ঘাঁটির ভেতরে যদি অবস্থান করে সেখানে হামলা করা সহজ, তবে সাধারণ মানুষের সঙ্গে যদি মিশে যায় যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা, তাহলে কিন্তু তাদের শনাক্ত করে আক্রমণ করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত বিপজ্জনকও বটে। দেখুন, অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছিল ইরানের সক্ষমতাকে নিঃশেষ করে দেওয়ার জন্য। তবে বাস্তবতা হলো গত ৪০ বছরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যত সক্ষমতা তৈরি করেছিল সামরিকভাবে, সকল সক্ষমতাই কিন্তু শেষ হয়ে গেছে। মানে ইপিক ফিউরি ৪০ বছরের মধ্যপ্রাচ্যে যে তার সক্ষমতা রয়েছে সেটাকে গড়িয়ে দিয়েছে। নিজেরাই কিন্তু নিজেদের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই এখন পরিষ্কার। এখন যুদ্ধের চাপ যখন বাড়ছে এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের পরাজয় যে একেবারে সুনিশ্চিত, এর জন্য অভ্যন্তরীণভাবে ট্রাম্প প্রচণ্ডভাবে চাপে রয়েছেন। আর এই জন্যই যুদ্ধের দায়ভার এখন তিনি নিতে চান না। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে এমনটা দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ তিনি শুরু করেছেন ইপিক ফিউরি, এটা তিনি করতে চাননি, এই যুদ্ধটি তিনি শুরু করতে চাননি। মূলত তার যে ইহুদি জামাতা রয়েছে এবং তার যে উপদেষ্টারা রয়েছেন, তাকে অনেকটাই কিন্তু প্রভাবিত করে এই যুদ্ধের উপর তাকে নিমজ্জিত করে দিয়েছেন, যার দায় দায়িত্ব এখন তার ট্রাম্পের জামাতা এবং উপদেষ্টাদের উপর বর্তায়, তিনি এমনটা দাবি করেছেন। যদিও এই ধরনের দাবি থেকে তিনি দাবি করেও নিজের দায় দায়িত্ব এড়াতে পারেন না। দেখুন, একটি দেশের প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের অনুমতি ছাড়া তার দেশের সামরিক বাহিনী কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো ধরনের যৌক্তিকভাবে কোনো অবস্থান নেই। যদি ট্রাম্পের প্রশাসনের সকল মন্ত্রীও একত্রিত হয়ে যান এবং নির্দেশ দেন হামলা করার জন্য, তারপরও ট্রাম্প যদি চূড়ান্তভাবে সেই অনুমতিতে স্বাক্ষর না করেন, একটি মিসাইল তো দূরের কথা, বন্দুকের একটি গুলিও নিক্ষেপ হবে না। এমন একটি জায়গা থেকে ট্রাম্প নিজেকে যতই আড়াল করতে চান বা যতই দায় দায়িত্ব এড়াতে চান, যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা এবং আইনবিদরা বলছেন কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে সেখান থেকে এড়াতে পারবেন না, সরাতে পারবেন না। এই যুদ্ধের যত যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি হবে বা স্ট্র্যাটেজিকভাবে যতটা কোণঠাসা হবে, ডোনাল্ড ট্রাম্পের উপর এই সকল দায় দায়িত্ব অবশ্যই বর্তাবে। দেখার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার এই কৌশলগত জটিল অবস্থান থেকে নিজেকে কী করে রক্ষা করেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।